অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আমিনুর রহমান, সহকারী শিক্ষক গণিত, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর। আমি তোমাদের গত 3টা লেকচার রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা এক অধ্যায়ের উপর দিয়েছিলাম। আমি তারই উপর তোমাদের একটু যাচাই করতে চাচ্ছি, দেখি তোমরা পড়াশোনা করছো কিনা। স্কোয়ার রুট 5 কি অমূলদ সংখ্যা? গুড। জোড় সংখ্যার আদর্শ আকার বলো। ইট ইজ দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ ইভেন নাম্বার। বিজোড় সংখ্যার আদর্শ আকার লিখো। রাইট ডাউন দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ অড নাম্বার। তাহলে প্রথমে বলতেছি জোড় সংখ্যার আদর্শ আকার, স্ট্যান্ডার্ড ফর্ম অফ ইভেন নাম্বার। বিজোড় সংখ্যার আদর্শ আকার, স্ট্যান্ডার্ড ফর্ম অফ অড নাম্বার। তাহলে আমরা এগুলো নিয়েই গত লেকচারে আলোচনা করেছি। তাহলে তোমরা পড়াশোনা করে আসছো, এই জন্য তোমাদের ধন্যবাদ। চলো আজকে আমরা পাঠ পরিচিতি জেনে নেই। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর গণিত বিষয়ের এক অধ্যায় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমি গতদিনে তোমাদেরকে একটু হিন্টস দিয়ে রাখছিলাম যে আজকের ক্লাসটা আমি কি বিষয়ের উপর নিতে চাচ্ছি বা কোন টপিকের উপর নিতে চাচ্ছি। আমি তোমাদের গতদিনেই রেখে আসছিলাম যে পরবর্তী ক্লাসের জন্য আমরা রেখেছিলাম যে এই অধ্যায়ে সৃজনশীল নিয়ে আলোচনা করব আমরা। তাহলে তোমাদের অবশ্যই তোমরা সেইভাবে প্রিপারেশন নিয়ে আসছো। তোমরা অবশ্যই বইয়ের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে আসছো। তাহলে চলো আমরা আজকে এই অধ্যায়ের শিকড় ফলটা জেনে নিই। আজকের লেকচারের আমরা শিকড় ফলটা জেনে নিই। প্রথমে বলতেছি অমূলদ সংখ্যা প্রমাণ করতে পারবে। তারপর হচ্ছে এই অধ্যায়ে সৃজনশীল সমাধান করতে পারবে। তাহলে আমরা আজকে এই অধ্যায়ের একটা অনেক সুন্দর সৃজনশীল নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ধৈর্য সহকারে আমার পুরো লেকচারটা দেখবে। সৃজনশীল প্রশ্ন 1, আমি এখানে লিখছি দেখো 2.23 রিকারিং, 5.146 রিকারিং ও 14.327 রিকারিং। তিনটি আবৃত দশমিক সংখ্যা, মানে এখানে দুইটা সংখ্যার উপর আবৃত দেওয়া আছে, এখানে একটা সংখ্যার উপর আবৃত দেওয়া আছে, এখানে তিনটা সংখ্যারই উপর আবৃত দেওয়া আছে। এবং কি বলছি, স্কোয়ার রুট 11 একটি অমূলদ সংখ্যা। তাহলে এখানে আমি দুইটা উদ্দীপক ব্যবহার করছি। একটাতে বলছি তিনটা আবৃত দশমিক সংখ্যার কথা, আর একটা বলতেছি স্কোয়ার রুট 11 একটা অমূলদ সংখ্যা। ক নম্বর কোশ্চেনটাতে কি বলতেছে, প্রথম ও দ্বিতীয় সংখ্যা দুটিকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে যে প্রথম, এখানে তিনটা সংখ্যার মধ্যে প্রথম এবং দ্বিতীয় সংখ্যা দুটিকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে বলতেছে। খ নম্বর বলতেছে আবৃত দশমিক সংখ্যা তিনটির যোগফল নির্ণয় করো। এখানে যে আমি যে সংখ্যা তিনটির কথা বলতেছি, এই সংখ্যা তিনটির যোগফল নির্ণয় করতে বলতেছে, যেটা আমরা সেকেন্ড লেকচারে আলোচনা করতেছিলাম যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ে। এবং 3 নম্বর প্রশ্নটা বলতেছে প্রমাণ করো যে স্কোয়ার রুট 11 একটি অমূলদ সংখ্যা, যেটা আমরা গত লেকচারে আলোচনা করছি যে কিভাবে অমূলদ সংখ্যা প্রমাণ করতে হয়। তাহলে আমাদের আজকে গ নম্বরটা বলতেছে প্রমাণ করো যে স্কোয়ার রুট 11 একটি অমূলদ সংখ্যা। দিস ইজ CQ1। তাহলে চলো আমরা সৃজনশীলটা সমাধান করতে যাই। তাহলে তোমাদের অবশ্যই সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার নিয়মটা মনে আছে? গুড। তাহলে চলো আমরা স্টার্ট করি। সমাধান ক নং। এই যে প্রশ্নগুলো সমাধান করব, এই প্রশ্নগুলো আমি জাস্ট এখানে ব্যাগ না করে এখানে একটু আলাদাভাবে রেখে দিয়েছি কোশ্চেনটা। দেখো এই যে আমি এখানে ছোট্ট করে শুধু ক নাম্বার কোশ্চেনটা আমি এখানে তুলে রাখছি। কি বলতেছি, যে তিনটি সংখ্যা আবৃত দশমিক সংখ্যা। তাহলে আমার ক নাম্বার কোশ্চেনটা যেহেতু ফার্স্ট যে স্ট্রিম আছে প্রথম উদ্দীপক রিলেটেড, তাই আমি শুধুমাত্র প্রথম উদ্দীপকটা এখানে রেখে দিলাম। তাহলে বলতেছে এই তিনটি সংখ্যার আবৃত দশমিক সংখ্যার মধ্যে কি বলতেছে, প্রথম ও দ্বিতীয় সংখ্যা দুটিকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে চলো আমরা প্রথম সংখ্যাটা লিখি। প্রথম সংখ্যাটা আছে কত, 2.23। 2 এবং 3 দুইটারই উপর আবৃত। তাহলে আমি সাধারণ ভগ্নাংশে যাওয়ার নিয়মটা তোমাদেরকে বলছিলাম কি, যে প্রথমে সম্পূর্ণ সংখ্যাটা লিখবা। প্রথমে সম্পূর্ণ সংখ্যা, সেখানে কোনো তোমার আবৃত থাকবে না, সেখানে কোনো দশমিক থাকবে না। তাহলে এখানে আবৃত আর দশমিকটা তুলে দিলে এটা হয় 223, 223।
তাহলে এই যে আমি 223 লিখলাম। তারপর বলছিলাম কি মাইনাস যেটাতে আবৃত নাই সেই সংখ্যাগুলো, তাহলে আবৃত নাই এখানে কার উপর, 2 এর উপর, তাহলে -2। তারপর কি বলছিলাম যে হরের ক্ষেত্রে কি বলছিলাম যে দশমিক বিন্দুর পরে, আফটার ডেসিমাল প্লেস, অনলি ফর আফটার ডেসিমাল প্লেস। তাহলে কি বলতেছে, যতটা পৌনঃপুনিক থাকবে বা যতটা আবৃত থাকবে ততটা নয়, যতটা অনাবৃত্ত থাকবে ততটা শূন্য। তাহলে দেখো এখানে দশমিক বিন্দুর পরে আবৃত কয়টা আছে, 2টা, তাহলে 2টা 9, যেহেতু অনাবৃত্ত নাই তাহলে কোনো শূন্য বসবে না। আরও একটু আমি গতদিনে এই 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 সাধারণ ভগ্নাংশের উপর একটা লেকচার রাখছি, তারপর আমি আজকে আবার খুব ভালোভাবে রিভিউ করতেছি তোমাদের সুবিধাতে। দেখো তাহলে প্রথমে আমরা সম্পূর্ণ সংখ্যাটা লিখব, মাইনাস যেটাতে আবৃত নেই সেই সংখ্যাগুলো লিখব বা সেই অঙ্কগুলো লিখব। আর হরের ক্ষেত্রে শুধুমাত্র দশমিক বিন্দুর পরে জয়টা আবৃত থাকবে তয়টা নয়, জয়টা অনাবৃত থাকবে তয়টা শূন্য। তোমরা এখন বলতে পারো স্যার এখানে তো একটা অনাবৃত আছে, না এটা তো দশমিক বিন্দুর পরে না, এটা দশমিক বিন্দুর পূর্বে। হরের ক্ষেত্রে শুধুমাত্র দশমিক বিন্দুর পরে কনসিডার করা হবে, এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এখন কি হলো, 223 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে হয় কত, 221, আর 299 এসে 99 থেকে গেল। এখন এটাকে যদি আমরা রিডিউস ফর্মে কনভার্ট করতে পারি বা এটাকে লঘিষ্ঠকরণ করা সম্ভব হয় তাহলে লঘিষ্ঠকরণ করব, নাহলে এটাকে এইভাবে রেখে দিতে পারো। কেউ যদি মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করতে পারো, নো প্রবলেম অ্যাট অল। আমি এখানে একটু মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করলাম, তাহলে 223/99, দিস ইজ দ্য কি হলো এটা, দিস ইজ দ্য কমন ফ্র্যাকশন অফ দ্য রিকারিং নাম্বার। 223/9, দিস ইজ কমন ফ্র্যাকশন। কার কমন ফ্র্যাকশন, এই যে রিকারিং নাম্বারটা আছে এই রিকারিং নাম্বারটার কমন ফ্র্যাকশন। এখন আমরা কি বলতেছি, দ্বিতীয় সংখ্যাটা, তাহলে এটা আমরা প্রথম সংখ্যাটাকে নিয়ে, দ্বিতীয় সংখ্যাটা কত আছে 5.146 রিকারিং। তাহলে আমরা দ্বিতীয় সংখ্যাটা লিখি 5.146 রিকারিং। তাহলে প্রথমে নিয়ম হচ্ছে কি, পুরো সংখ্যাটা উঠবে, দশমিক চিহ্ন বসবে না, আবৃত সংখ্যা বসবে না। তাহলে কথা হচ্ছে 5146, 5146 মাইনাস যেগুলোতে আবৃত নাই, আবৃত নাই কে কার কার উপর, 5, 1 এবং 4 এর উপর, এই যে 5, 1, 4। হরের লেখার ক্ষেত্রে দশমিক বিন্দুর পরে শুধু দেখবা, দশমিক বিন্দুর পরে যেটা আবৃত হচ্ছে তয়টা নয়, দশমিক বিন্দুর পরে আবৃত আছে একটা, তাহলে একটা নয়, এবং 2টা অনাবৃত আছে তাহলে 2টা শূন্য। তাহলে কি হলো, উপরে হলো 5146 মাইনাস 514 ডিভাইডেড বাই 900। এখন 5146 থেকে যদি 514 সাবট্রাক্ট করি তাহলে আমার হচ্ছে 4632 ডিভাইডেড বাই কত, 900। এখন 4632 অ্যান্ড 900 এই দুইটাকে কত দিয়ে ডিভাইড করা যায় বলো দেখি, 12 দ্বারা ডিভাইডেড করা যায়। 12 দ্বারা ডিভাইডেড করলে এই উপরে আসে কত, 386, নিচে আসে 75। এখন এটাকে জাস্ট যদি মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করো, মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করো, এইভাবে রাখি দিলেও নো প্রবলেম অ্যাট অল, অ্যাজ ইউর উইশ। তাহলে এটা হলো কত, 511 ডিভাইডেড বাই 75। দিস ইজ দ্য কমন ফ্র্যাকশন অফ দ্য রিকারিং নাম্বার, 5.146 রিকারিং। এবার আমরা খ নম্বর সমাধান করব, এই জন্য আমি ম্যাথটা এখানে রেখে দিয়েছি। দেখো খ নম্বর কোশ্চেনটা কি বলতেছে, আবৃত সংখ্যাগুলোর কি করতে হবে, যোগফল নির্ণয় করতে হবে। ফাইন্ড দ্য সাম অফ দ্য রিকারিং নাম্বার। তাহলে আবৃত সংখ্যাগুলোর যদি আমরা যোগফল নির্ণয় করতে চাই, তাহলে আমি তোমাদেরকে বলছিলাম যে যোগফল এবং বিয়োগফলের ক্ষেত্রে এই যে আবৃত সংখ্যাগুলোকে আগে সদৃশ্যে কনভার্ট করতে হবে। তাহলে সদৃশ্যের নিয়ম তোমাদের মনে আছে, মনে না থাকলে দেখো আরেকবার তোমরা খুব মনোযোগ সহকারে দেখো। তাহলে এখানে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে 2, কারণ আমি বলছিলাম যে এই যে আবৃত্ত সংখ্যাগুলো আছে তার মধ্যে দেখতে হবে যে এখানে অনাবৃত্ত সংখ্যা কয়টি করে আছে। এখানে কি অনাবৃত্ত সংখ্যা আছে, নাই, দশমিক বিন্দুর পরে। এখানে দশমিক বিন্দুর পরে অনাবৃত্ত সংখ্যা কয়টি আছে, 2টি, এখানে নাই। তাহলে সর্বোচ্চ কয়টি আছে, 2টি। তাহলে সর্বোচ্চ যেটা হবে সেটাই হবে অনাবৃত্ত অংশের অঙ্কের সংখ্যা। তাহলে এখানে অনাবৃত্ত অঙ্কের সংখ্যা হবে 2, এবং আবৃত্ত অঙ্কের সংখ্যা কয়টি হবে সেটার জন্য আমাকে কি করতে হবে, এখানে আবৃত্ত সংখ্যা কয়টি করে আছে সেগুলোর লসাগু নির্ণয় করতে হবে। এখানে আবৃত্ত সংখ্যা কত আছে, 2টি, এখানে কতটি আছে, 1টি, এখানে কতটি আছে, 3টি। তাহলে 2, 1 and 3, 2, 1, 3 এর আগে এলসিএমটা বাইর করতে হবে, লসাগুটা বাইর করতে হবে। 2, 1 and 3 এর
লসাগু হচ্ছে কত বললো 6, তাহলে তাহলে এখানে আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে কত 6, তাহলে দশমিক বিন্দুর পরে মোট অঙ্ক হবে 6 আর 2 যোগ করলে কত 8টা, যেখানে অনাবৃত্ত হবে 2টা, আবৃত্ত হবে 6টা। খুবই সহজ কথা। তাহলে তোমাদের আবৃত্তিটার ক্ষেত্রে মনে রাখতে হবে যে আবৃত্তিটা হবে আবৃত্তের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোর আবৃত্তের যে অঙ্কের সংখ্যা আছে তার লসাগুর সমান। তাহলে এখানে আবৃত্তের অঙ্কের সংখ্যা হচ্ছে 2, এখানে আবৃত্তের অঙ্কের সংখ্যা হচ্ছে 1, এখানে আবৃত্তের অঙ্কের সংখ্যা হচ্ছে 3। 2, 1 এবং 3-এর লসাগু যা হবে তাই হবে আবৃত অংশের অঙ্কের সংখ্যা। আর অনাবৃত্ত অংশের অঙ্কের সংখ্যার জন্য কি করতে হবে, দশমিক বিন্দুর পরে দেখতে হবে সর্বোচ্চ, মোট বলিনি আমি কিন্তু, সর্বোচ্চ কতটি অনাবৃত্ত অঙ্ক আছে। তাহলে এইখানে অনাবৃত্ত অঙ্ক নাই, এখানে অনাবৃত্ত অঙ্ক আছে 2টি, এখানে অনাবৃত্ত অঙ্ক নাই। তাহলে অনাবৃত্ত অঙ্ক সর্বোচ্চ আছে কয়টি 2টি, তাহলে এই অনাবৃত্ত অঙ্ক হবে 2টি এবং আবৃত্ত অঙ্ক সংখ্যা হবে 6টি। তাহলে দশমিক বিন্দুর ক্ষেত্রে দশমিক বিন্দুর পরে প্রত্যেকটাতেই 6 আর 2 8টি করে অঙ্ক থাকবে, তার মধ্যে 2টি হবে অনাবৃত্ত, 6টি হবে আবৃত্ত। তাহলে প্রথম সংখ্যাটা লিখতেছি 2.23, তাহলে এই যে দশমিক বিন্দু পরে 8টা অঙ্ক লিখে রাখতেছি 1 2 3 4 5 6 7 8। তাহলে এটা পরেরটাতে লিখতেছি এই দশমিক বিন্দুর পরে 8টা, এটাতে লিখতেছি দশমিক বিন্দুর পরে 8টা। তারপর আমরা কি করব, এই যে এই টানটা দিব, এই টানটা দিয়ে যেখান থেকে আবৃত্ত শুরু সেখান থেকে 2টি অঙ্ক লিখবো। তাহলে আবৃত্ত শুরু এখানে 2, তাহলে 2 3, এই যে 2 3, এখানে আবৃত্ত শুরু এখানে 6, তাহলে হবে 2টি সংখ্যা 6 6, এখানে আবৃত্ত এই 7 থেকে শুরু, তাহলে 7 3, এই যে 7 3 নিয়ে আমরা যোগ করব, নর্মালি যেভাবে যোগ করে সেভাবেই যোগ করব। এটা আমরা যোগ করে দেখলাম যে হচ্ছে কত 3 6 9 9 6 9 আর 3 12, 12 এর 2 ক্যারিং থাকলো 1, 7 এর 8 8 6 14, 14 আর 2 16, 16 এর 6 ক্যারিং থাকলো 1 2 3, 3 6 9 9 3 12, 12 এর 2 ক্যারিং থাকলো 1 3 4, 4 6 10, 10 2 12, 12 এর 2 ক্যারিং থাকলো 1 7 8, 8 6 14, 14 এর 3 17, 17 7 ক্যারিং থাকলো 1 3 3 6 9 9 2 11, 11 এর 1 ক্যারিং থাকলো 1 3 4, 4 6 10, 10 3 13, 13 3 ক্যারিং থাকলো 1 7 8, 8 6 14, 14 2 16, 16 6 ক্যারিং থাকলো 1 2 3 3 4 7, 7 3 10, 10 0 ক্যারিং থাকলো 1 3 4 4 5, 5 আর 2 7 7 decimal 4 5 9 9 2 11, 11 1 ক্যারিং থাকলো 1 1 1 2। নর্মালি যেভাবে আমরা অ্যাডিশন করি যোগ করি সেভাবে যোগ করলাম, এবং এইখানে যোগফলটার ক্ষেত্রে এইখানে ওই একই কথা হবে, দশমিক বিন্দুর পরে 2টা অনাবৃত্ত থাকবে, 3টা আবৃত্ত থাকবে। এবং সংখ্যাগুলো লেখার সময় তোমরা একটু জিনিস দেখো, আমি একটা একদম এক নিচে নিচে লিখছি, তাহলে আমার যোগ করতে দেখো কত সুবিধা হচ্ছে, আমি খুব তাড়াতাড়ি যোগ করতে পারতাম। কিন্তু তোমরা যখন এলোমেলোভাবে লিখবে যে কোনটার সাথে কোনটা যোগ করবা, এইভাবে যোগ করা যাবে, এইভাবে কি যোগ করা যায়? তাহলে এই সংখ্যাগুলো লেখার সময় যে দশমিক, এখানে তো তুমি একদম ক্লিয়ার যে আফটার ডিসিমাল প্লেসে কতটা ডিজিট হবে। দেখুন এখানে আমি একদম ক্লিয়ার, আফটার ডিসিমাল প্লেসে 8 ডিজিট হবে, 6 আর 2 2 8। তাহলে আমি দশমিক বিন্দুর পরে যেহেতু 8 ডিজিট পড়বে, তাহলে দশমিক বিন্দুর পরে শেপটা একই রকম হবে, তাহলে সংখ্যাগুলো নিচে নিচে লেখা একেবারেই সহজ। আচ্ছা, আমার এই যে যোগফল বাইর হলো, আনসার লেখার সময় শুধু আমরা এটা লিখবো, এটা আর লেখা যাবে না। এই যে আমরা এখন নির্ণয় যোগফল লিখলাম 21.70 631722, 21.70 631722, এটা আর লিখলাম না। এই যে আমার সংখ্যাগুলোর যোগফল নির্ণয় হয়ে গেল। তাহলে যোগফলটা যতটা মানে তোমার কাছে সহজ, আরও সহজ হবে যদি তুমি সদৃশ সম্পর্কে খুব ভালো ধারণা রাখো। যে সদৃশ পারবে তার কাছে যোগ তো কিছু না, 2 আর 1 যোগ করলে 3 হয়, 3 এর সাথে 4 যদি যোগ করি তাহলে 7 হবে। তো এটা তো আর কিছু না, এটা 9 10-এ এসে এটা তো আর কোনো কাজ না। কাজ হচ্ছে এখানে তুমি এই যে সদৃশ করতে পারতেছো কিনা। তুমি সদৃশ করতে না পারলে তো তুমি যোগটা করতেই পারবে না। তাহলে এখানে কিন্তু মেইন কাজ হচ্ছে যে তোমার সদৃশটা। আর নর্মালি যোগ, এগুলো তো ক্লাস মনে করো যে 3 4 5-এর বাচ্চাকে দিলেও এই যোগগুলো করে দিতে পারবে। কিন্তু তুমি এটা জানো কিনা, এই সদৃশগুলো করতে পারো কিনা, যে আপনার ডেসিমাল প্লেসে কতগুলো ডিজিট হবে, কতটা রিকারিং হবে, কতগুলো নন রিকারিং হবে, দশমিক বিন্দুর পরে কয়টা অঙ্ক হবে, অঙ্কের মধ্যে কয়টা অনাবৃত্ত হবে, কয়টা আবৃত্ত হবে। দিস ইজ দ্য ফ্যাক্ট। গ নম্বর সমাধানটা বলতেছি কি, প্রমাণ করো যে স্কোয়ার রুট 11 একটি অমূল্য সংখ্যা। প্রুভ দ্যাট স্কোয়ার রুট 11 ইজ অ্যান ইরেশনাল নাম্বার।
তাহলে এটার উপর আমরা গতদিনে একটা দেখছিলাম যে স্কোয়ার রুট 8 ইজ অ্যান ইরেশনাল নাম্বার। আমরা গতদিন দেখছিলাম যে স্কোয়ার রুট 8 একটা অমূলদ সংখ্যা। ঠিক একইভাবে করব, জাস্ট 8 এর জায়গায় 11 রিপ্লেস হবে, জাস্ট 8 এর জায়গায় 11 রিপ্লেস হবে। তাহলে আমাদের যেহেতু এটা অমূলদ সংখ্যা, তাহলে আমরা গতদিনে বলছিলাম যে এগুলো আমরা কন্ট্রাডিকশন প্রুফ করব, কারণ এগুলো তো সত্যি জিনিস। তাহলে আমাকে কী করতে হবে, স্কোয়ার রুট 11টাকে মূলদ ধরতে হবে, ধরে দেখবো যেটা মূলদ না, তাহলে এটা হবে অমূলদ। তাহলে যে প্রমাণ, ধরি স্কোয়ার রুট 11 একটি মূলদ সংখ্যা, তাহলে যে এভরি রেশনাল নাম্বার ক্যান বি রিটেন অ্যাজ পি বাই কিউ, যেহেতু স্কোয়ার রুট 11টাকে আমরা মূলদ সংখ্যা হিসেবে আমরা কনসিডার করলাম, তাহলে স্কোয়ার রুট 11টাকে পি বাই কিউ আকারে রিপ্রেজেন্ট করা যাবে, কারণ মূলদ সংখ্যার ডিফিনেশনে তো এটা, তার নাম্বার হুইচ ক্যান বি রিটেন অ্যাজ পি বাই কিউ ইজ কল্ড রেশনাল নাম্বার। যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেগুলো মূলদ সংখ্যা। তাহলে আমি যেহেতু স্কোয়ার রুট 11টাকে মূলদ সংখ্যা হিসেবে কনসিডার করলাম, তাহলে স্কোয়ার রুট 11 ইকুয়াল লিখতে পারবো পি বাই কিউ, যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা, কিউ নট আর ইকুয়াল 0 এবং পি কিউ সহমৌলিক। মূলদ সংখ্যা হইতে গেলে অবশ্যই এই তিনটা কন্ডিশন তাকে স্যাটিসফাইড করতে হবে। যদি কোনো একটা কন্ডিশন সে মিস করে, তাহলে সে মূলদ সংখ্যা হইতে পারবে না। আচ্ছা, তাহলে স্কোয়ার রুট 11 ইকুয়াল পি বাই কিউ, আমরা এখন স্কোয়ারিং অন বোথ সাইড করি, বর্গ করি, বর্গ করলে এটা হলো 11 ইজ ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার। এখন উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করি, কিউ দ্বারা গুণ করলে এটা হবে 11 কিউ ইজ ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ। এখন এই 11 কিউটা পূর্ণ সংখ্যা, যেহেতু পি কিউ পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যার সাথে একটা পূর্ণ সংখ্যা গুণ হলে এটা হবে পূর্ণ সংখ্যা। কিন্তু পি স্কোয়ার বাই কিউটা পূর্ণ সংখ্যা হইতে পারবে না, কারণ যেহেতু পি কিউ সহমৌলিক, তাহলে পি এবং কিউ এর মধ্যে কোনো সাধারণ উৎপাদক নাই, তার মানে এদেরকে কাটাকাটি করে বা এদেরকে লঘিষ্ঠকরণ করে কোনো পূর্ণ সংখ্যা পাওয়ার কোনো চান্স নাই। এদেরকে ভাগ করলে যেহেতু এদের মধ্যে কোনো সাধারণ উৎপাদন নাই, তাহলে অবশ্যই এটা একটা দশমিক সংখ্যা হবে। তাহলে এই পাশে পূর্ণ সংখ্যা আর এটা দশমিক সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যা দশমিক সংখ্যা তো সমান হইতে পারে না। তাহলে এখানে লিখতেছি কি 11 কিউ পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কোয়ার বি পূর্ণ সংখ্যা নয়, কারণ পি ও কিউ পরস্পর সহমৌলিক। এটা যদি সহমৌলিক না হইতো, তাহলে পি স্কোয়ার বাই কিউটা এটা পূর্ণ সংখ্যা আসতে পারে, কোনো কথা নেই, এটা পূর্ণ সংখ্যা আসতে পারে। যেহেতু পি এবং কিউ সহমৌলিক, তাহলে এদের পূর্ণ সংখ্যা আসার কোনো চান্স নাই। তাহলে যেহেতু পূর্ণ সংখ্যা আর দশমিক সংখ্যা সমান হইতে পারে না, তাহলে 11 কিউ নট আর ইকুয়াল তাহলে পি স্কোয়ার বাই কিউ, তাহলে 11 কিউ নট আর ইকুয়াল পি স্কোয়ার বাই কিউ। তাহলে এই 11 কিউ ইকুয়াল পি স্কোয়ার বাই কিউটা কোথা থেকে আসলো, এইখান থেকে আসলো। তাহলে এটা যেহেতু সমান না, তাহলে এটা অবশ্যই সমান না, তাহলে আমি বলতে পারি যে দেয়ারফর স্কোয়ার রুট 11 নট আর ইকুয়াল পি বাই কিউ। তাহলে স্কোয়ার রুট 11কে পি বাই কিউ আকারে রিপ্রেজেন্ট করা যাচ্ছে না। তাহলে অমূলক সংখ্যা ডিফিনেশন কি বলছিলাম, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, দ্য নাম্বার হুইচ ক্যান নট বি রিটেন অ্যাজ পি বাই কিউ ইজ কল্ড ইরেশনাল নাম্বার। যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। যেহেতু স্কোয়ার রুট 11কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে না, তাহলে আমি বলতে পারি যে স্কোয়ার রুট 11 একটি অমূলদ সংখ্যা। এটার উপর আমি কিন্তু গত লেকচারে দিয়ে প্রমাণ করে দেখাইছিলাম যে স্কোয়ার রুট 8 যেভাবে প্রমাণ করে ঠিক সেভাবে, জাস্ট আমার মনে হয় যে তোমাদের একটু চক্ষু খোলা রাখলে এই ম্যাথগুলো পারবা। চলো তোমাদের একটু মূল্যায়নের জায়গা রাখছি আমি, বলো নিচের কোনটি 3.6 রিকারিং এর সাধারণ ভগ্নাংশ? 3.6 আবৃত এর সাধারণ ভগ্নাংশ নিচের কোনটি? 12/3, 30/9, 11/3, 1.45। আশা করি তোমরা এতক্ষণে অ্যান্সারটা পেয়ে গেছো এবং মনে মনে টিক দিয়ে দিয়েছো। এবার চলো আমরা কিছু অমূলদ সংখ্যা কি, তাহলে আমি গতদিনই একটু আগে অমূলদ সংখ্যা ডিফিনিশন বললাম। তাহলে ঠিক আছে, তোমাদের বাড়ির কাজটা নিয়ে নাও। আমি তোমাদের বাড়ির কাজ আরেকটা সৃজনশীল রাখছি। দেখো এখানে ওই একই রকম বলছি যে এত 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 তিনটি আবৃত দশমিক সংখ্যা, জাস্ট সংখ্যাগুলো চেঞ্জ হয়ে গেছে, এবং n ইজ ইকুয়াল টুয়াইস n মাইনাস 1। টুয়াইস n মাইনাস 1 ইজ দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ অড নাম্বার। তাহলে n ইকুয়াল, এই যে টুয়াইস n মাইনাস 1টা আছে, এটা হচ্ছে বিজোড় সংখ্যার আদর্শ আকার। তাহলে প্রথমে কি বলছে, প্রথম ও দ্বিতীয় সংখ্যা দুটোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। এই এখন যে ম্যাথগুলো করলাম ঠিক একইভাবে করবো। আবৃত দশমিক সংখ্যা তিনটি যোগফল নির্ণয় করো, আমরা যোগফল শিখলাম। প্রমাণ করো যে n স্কোয়ার একটি বিজোড় সংখ্যা। তাহলে আমরা তো একটা উপপাদ্য গতদিনে বলছিলাম যে বিজোড় সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। হিয়ার টুয়াইস n মাইনাস 1 ইজ দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ অড নাম্বার, সো স্কোয়ার অফ অড নাম্বার ইজ অলওয়েজ অড নাম্বার।
তাহলে তোমরা আমাকে যারা শুনলা সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, নিরাপদ থাকো। অতিরিক্ত প্রয়োজন ছাড়া বাসায় বাইরে বের হওয়ার কোনো প্রয়োজন নাই। আর যদি একান্ত বের হতেই হয় স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে বাইরে বের হও। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।